তারা যখন রাস্তায় প্রাণ দিচ্ছেন, তারা এক সাম্রাজ্যবাদীর খপ্পর থেকে আর এক নতুন সাম্রাজ্যবাদীর খপ্পরে পড়ার জন্য প্রাণ দেন নাই। আমরা যেমন স্পষ্ট ভাষায় বলতাম যে আমরা পিন্ডির জিঞ্জি ছিন্ন করছি দিল্লির দাসত্ব করার জন্য না, ঠিক একইভাবে বলতে চাই আমরা অন্তত পক্ষে নামকাও আসতে দিল্লির জিঞ্জির ছিন্ন করেছি ওয়াশিংটনের দাসত্বের জন্য। রিয়ালিস্টিক্যালি এবং অবজেক্টিভলি চিন্তা করি তাহলে কয়েকটি জিনিস পাওয়া যায়। জুলাইয়ের সবথেকে চার্টারের কাছ থেকে সবচেয়ে বড় চাওয়া ছিল এটি যে সেটি চুক্তি এবং আইনের মাধ্যমে এমন ব্যবস্থা করবে যাতে আর একটা জুলাই কখনো না আসতে হয়, যাতে আর একটা স্বৈরাচারী সরকারের পতন ঘটানোর জন্য 1500 মানুষকে জীবন না দিতে হয়। তাহলে সেই ক্ষেত্রে কি করণীয় ছিল? সেই ক্ষেত্রে একটা বড় করণীয় ছিল হচ্ছে পুলিশের সংস্কার। আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের যে পুলিশ সে তার উপনিবেশবাদী কাঠামোতে থেকে যে কাজ রাষ্ট্র সরকার বলে তার বাইরে কোনো ইন্ডিপেন্ডেন্ট কাজ তার পক্ষে করা সম্ভব হয় না। সে মূলত সরকারের তলবি বাহক হিসেবে ফাংশন করে এবং সেভাবে সে তার কাজ করে। আমরা দেখতে পেয়েছি যে যখন জুলাই অভ্যুত্থান চলছিল তখন আমাদের আইনজীবী সহযোদ্ধারা কোর্টে গিয়ে রিট করেছেন যে নিরস্ত্র প্রোটেস্টারের উপর লাইভ রাউন্ড বুলেট ছোড়া যাবে কিনা। সেই রিটটি খারিজ হয়েছিল। আপনারা কেউ বলতে পারেন গত 10-11 মাসে সেই রকম কোনো আইন করার কোনো আলোচনা হয়েছে কিনা যে পুলিশ কতখানি আননেসেসারি ভায়োলেন্স ব্যবহার করতে পারবে, তার ভায়োলেন্সের বিরুদ্ধে ব্যবহার করা তার রেসপন্স প্রপোর্শনেট বা আনুপাতিক হবে এটা নিশ্চিত করার জন্য কি করা হবে তার কোনো আলোচনা পুলিশ সংস্কারে এসেছে কিনা? আসে নাই। কারণ এখানে কোনো মেথোডোলজিক্যাল চেঞ্জ নাই, এখানে চেঞ্জ সবটাই অপটিক্যাল। যে তার গায়ের ব্যাজের উপর একটা নৌকা ছিল, এই নৌকা সরায় দাও তাহলে আসে স্বৈরাচারী থাকবে না। কি অসাধারণ বুদ্ধি! মানে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট এখন বাংলাদেশের মানুষের সাথে প্র্যাকটিক্যাল যোগ করতেছে। কালকে দেখলাম প্রধান উপদেষ্টার ফেসবুক থেকে, আমি ফার্স্টে অবাক হয়ে গেছি, আমি 2 বার চেক করে রিফ্রেশ করে করে দেখছি যেটা কোনো ট্রল আইডি কিনা, যে 18 তারিখ যেই ইন্টারনেট ব্ল্যাকআউট হয়েছিল সেই ইন্টারনেট ব্ল্যাকআউটের স্মরণে নাকি 1 মিনিট প্রতীকী ব্ল্যাকআউট হবে। এটা দেখে দেখলাম যে ফেসবুকে অন্যান্য মানুষজন বলছে যে তাও ভালো, আপনারা 1 মিনিট প্রতীকী গুলি ছুটতে চান না, তাতেই আমরা খুশি। এখন এই প্র্যাকটিক্যাল যোগ কার সাথে করা হইতেছে? এই প্র্যাকটিক্যাল যোগ নেওয়ার মতো অবস্থা কি বাংলাদেশের মানুষের এই মুহূর্তে আছে? আমরা 10 মাস আগে প্ল্যান করছিলাম, ভাবছিলাম যে নতুন দেশ হবে, সেই দেশে পুলিশ প্রোটেস্টারদের উপরে এইভাবে আক্রমণ করতে পারবে না। এরকম রাষ্ট্রের ক্ষমতা কাঠামোর ভারসাম্য আনার জন্য যে কাজগুলি করতে হবে সেই কাজগুলি করলে বাংলাদেশের যে পূর্ববর্তী সামাজিক চুক্তি, সেই সামাজিক চুক্তির বিরুদ্ধে 24কে দাঁড় না করালে যেই কাজগুলি আসলে আমাদের ইন্টারিম করতে চায়, যেমন বন্দর বিদ্যুৎ বিষয়ক অগণতান্ত্রিক বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া, সেই কাজগুলি তারা করতে পারবে না। আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি, সেদিন আমাদের একজন খুব নামকরা চিন্তক ফরহাদ মজার সাহেবও বলছেন যে জেফরি স্যাক বাংলাদেশের এই 24-এর অভ্যুত্থানের ঘটনাকে যেভাবে ব্যাখ্যা করছেন তা যাতে সত্য না হয় তা নিশ্চিত করার দায় ডক্টর মোহাম্মদ ইউনূসের। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস যদি তার বাকি 10 ইয়ারটুকু এভাবে করেই শেষ করেন এবং শেষ করে বিষয়টি এমনই দাঁড়ায় যে বাংলাদেশের এই 24-এর অভ্যুত্থানকে, আবু সাইদ মুগ্ধের রক্তকে মানুষজন একটা মার্কিন রেজিম চেঞ্জ অপারেশন হিসেবেই দেখবে, জেফরি স্যাক্সের কথাই সত্য হবে। যদি সত্যি সেটা হয় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের মানুষ কোনোদিন ক্ষমা করবে না। কাজেই বাংলাদেশকে যদি তার সার্বভৌমত্ব নিয়ে এই ভূখণ্ডে দাঁড়িয়ে থাকতে হয় তাহলে তাকে চিন্তা করতে হবে তার বিপদের জায়গাগুলি কোথায়। আজকে ইসলামী ছাত্র শিবিরের এক নেতা তিনি এসে গণজাগরণ মঞ্চের বিষয়ে বলে গেলেন যে গণজাগরণ মঞ্চ নাকি নবীর বিরুদ্ধে কথা বলার জন্য একটা মঞ্চ ছিল, নবীর বিরোধিতা করার মঞ্চ ছিল। এই মানুষগুলো এতটাই নির্লজ্জ যে এরা এই একই সঙ্গে এই কথাবার্তাগুলি বলবে, তাহলে যতগুলা ব্লগার হত্যা হবে সেই ব্লগার হত্যাগুলার দায় আপনার নিতে হবে। মানুষকে কথায় কথায় শাকিমে রাসূল বলার কি পরিণতি আপনারা গত 6 মাসে দেখতে পাচ্ছেন না? এখানে বাংলাদেশের কি পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটা যদি দেখতে পায়ও কোনো রাইট উইং গ্রুপ সেই বাতাসে বাতাস দেয় তাহলে বুঝতে হবে যে বাংলাদেশের কোনো ভালো তাদের কাম্য না। বাংলাদেশে একটা যুদ্ধাবস্থা, বাংলাদেশে একটা অস্থিতিশীল অবস্থায় তাদের কাম্য। আমরা 7 দিন আগে মৌলভীবাজারের একজন সম্পর্কে জানতে পারছি। প্রথমে জানতে পারলাম যে তিনি ধর্ম অবমাননা করছেন, এই জন্য তাকে গ্রেফতার করা হয়েছে। পরে আমরা খুঁজতে গেলাম এই ধর্ম অবমাননা কি, যাই দেখলাম সে তার ফেসবুকে যেটা করছেন তিনি বলছেন যে তিনি কোনোভাবে মুয়াবিয়া এবং ইয়াজিদকে কোনো সম্মান দিতে রাজি নন। তাহলে বাংলাদেশে যদি মুয়াবিয়ার নামের আগে হযরত না লেখার জন্য মানুষকে ধরে নিয়ে যাওয়া হয়
তাহলে কিন্তু ভাই গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হবে। কারণ বাংলাদেশের অসংখ্য তরিকতপন্থী মানুষ আছেন যারা, আপনারা যারা ধর্মসূত্রে মুসলমান তারা আমার থেকে এটা ভালো জানেন, যারা কোনোভাবে মুয়াবিয়াকে, ইয়াজিদকে আপনার হযরত লিখতে স্বচ্ছন্দ না। এটা তাদের ধর্মানুভূতির বিষয়। ধর্মানুভূতি কোনো একক গোষ্ঠীর বিষয় না। যদি আপনার ধর্মানুভূতি বিষয়ে আসলেই স্পর্শকাতরতা মেনটেন করতে হয়, সেন্সিটিভিটি মেনটেন করতে হয়, তাহলে সেটা সকল গোষ্ঠীর জন্য করতে হবে। আর সকল গোষ্ঠী ধর্মানুভূতি বা সকল গোষ্ঠী জাতিগত অনুভূতি ব্যাপারে কেইটার করার বা মেনটেন করার যেই পলিসি, সেটাই ধর্মনিরপেক্ষতা ভাই। এই সহজ জিনিসটা এত প্যাঁচানোর কি আছে? ধর্ম